সো ছোট করে যদি আসলে একটু রিক্যাপ দেই গতকালকে ক্লাসের, বেসিক্যালি আমাদের আইএলসের স্পিকিংয়ের মার্কিংটা করা হয় হচ্ছে 4টা ক্রাইটেরিয়ার উপর বেস করে, যেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস অথবা ভোকাবুলারি অ্যান্ড ইটস রেঞ্জ, যে একজন মানুষ কেমন ভোকাবুলারি পারে সেটা। সেকেন্ডলি হচ্ছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, সে গ্রামার কত ভালো পারছে, অ্যাডভান্স গ্রামার পারছে কিনা বলতে। সো এগুলো ডিপেন্ড করে। এগুলো মোটামুটি হচ্ছে রাইটিংয়ের সাথে সেম। আর 3 নম্বর এবং 4 নম্বরে যে বেসিক্যালি হচ্ছে 3-এ যে আমাদের ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স। ফ্লুয়েন্সি মানে কি? ফ্লুয়েন্সি মানে কথায় আমরা মনে করি যে ফাস্ট কথা বলা বোধহয় ফ্লুয়েন্সি, ব্যাপারটা আসলে তা না। ফ্লুয়েন্সি হচ্ছে যে স্বাভাবিকভাবে স্মুথলি আইডিয়াগুলোকে প্রেজেন্ট করা, ডায়লগ করা, এটাই হচ্ছে ফ্লুয়েন্সি। ঠিক আছে? আর কোহিরেন্স হচ্ছে যে আমার একটা কথার সাথে আরেকটা কথা ম্যাচ করছে কিনা, একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স ম্যাচ করছে কিনা। ঠিক আছে? এটাকে বলে কোহিরেন্স, যে আমি বুঝতে পারছি কিনা এবং আমি টপিকে থাকছি কিনা, এটা। এবং লাস্টে হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সো অনেকে মনে করে যে আমার বোধহয় আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্ট এরকম লাগবে, বাট নট নেসেসারিলি। মেইনলি এখানে বিষয়টা হচ্ছে যে আপনার যদি ওয়ার্ডগুলো স্পষ্ট হয়, আপনি যদি ক্লিয়ারলি বোঝাতে পারেন এক্সামিনারকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার আপনি ভালো প্রোনাউন্সিয়েশনে ভালো মার্ক তুলতে পারবেন। ওকে, সো এটাই বেসিক্যালি ওরা যে কাজটা করে, ওরা কিন্তু পার্ট 1, 2, 3 এর ক্ষেত্রে ওভারঅল একটা মার্কিংটা দেয় আর কি। ওভারঅল কিন্তু একটা মার্কিং দেয় এই 4টা ক্রাইটেরিয়ার উপর বেস করে। আমরা আমাদের সুবিধার জন্য আমরা যখন মক নিব আপনাদের, তখন আমরা কিন্তু মানে স্টুডেন্টদের যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা করি কি যে প্রত্যেকটা পার্টকেই আমরা এই 4টা ক্রাইটেরিয়ায় মার্কিং করি, করে 9-এর মধ্যে একটা এভারেজ দেই। সেম জিনিসটা পার্ট 2-তে করি, সেম জিনিসটা পার্ট 3-তে করি, এবং এভাবেই কিন্তু আমরা হচ্ছে মানে তারপর একটা এভারেজ স্কোর কিন্তু আপনাদের আমরা শো করি। ঠিক আছে? সো এটা জাস্ট বলে রাখলাম। সো এটাই গতকাল আপনাদের রেকর্ডিং যেহেতু প্রোভাইড করা হবে, আমি আর ডিটেলে বলছি না। বেসিক্যালি এখানে আরও ডিটেলসে ফ্লুয়েন্সি কীভাবে মেনটেন করা যায়, কী সব জিনিসের কারণে মার্ক যাবে। ঠিক আছে? বেশিক্ষণ চুপ থাকলে, এক চেইন অফ থট যদি আপনি বারবার মিস করেন, এক কথায় কোহিয়ারেন্স আপনি হারাচ্ছেন, বেসিক্যালি আপনি টপিকে থাকতে পারছেন না। ঠিক আছে? সো তখন মার্ক হারাবেন। তো এখানে মোটামুটি যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া, সেগুলোর কিসের উপরে মার্কিংটা করা হয় এবং কি করলে আপনার মার্কিংটা যাবে, সেটার একটা ওভারঅল গাইডলাইন আমি দিয়েছি, এক্সাম্পল সহ দিয়েছি লাস্ট ক্লাসে। আপনারা যখন রেকর্ডিংটা দেখবেন তখন ফুলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের গতকালকের টপিক ছিল, এবং একটা স্পিকিং টেস্ট বেসিক্যালি জাস্ট আমরা নিয়ে বেসিক্যালি জাস্ট কভার করে দিয়েছি আর কি। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক্যালি পার্ট 1টা নিয়ে। আজকে আমরা বেসিক্যালি শুরু করব যে কিভাবে এই পার্ট বাই পার্ট যাব আমরা। সো ফার্স্টেই আসে হচ্ছে যে আমাদের আইএলসে যেটা থাকে, যে ফার্স্টেই থাকে হচ্ছে পার্ট 1, উইচ ইজ বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন। ঠিক আছে? সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশনের মতো, যেখানে বেসিক্যালি আপনাকে জিজ্ঞেস করা হবে যে কমন ন্যাচারাল যেসব ডে টু ডে লাইফে যেসব কোশ্চেন করা হয়, মানে মানুষ আমরা যেটা ইন্টারাকশন করে থাকি, এগুলোর উপরে বেস করে বেসিক্যালি পার্ট 1টা ডিপেন্ড করে। ঠিক আছে? সো বেসিক্যালি পার্ট 1টা ডিপেন্ড করে কিসের উপরে? যে আপনি ডে টু ডে লাইফে আপনি যে আমরা যে নর্মালি আপনি যদি ইউএসএ, কানাডা বা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান, আপনার হচ্ছে কেমন আপনি আসলে কথা বলতে পারবেন, নর্মাল কথা, মানে নর্মাল অত ডিপ না ভাবে এমনি জাস্ট বেসিক কমিউনিকেশন করতে পারাটা, এটাই কিন্তু আসলে আপনার পার্ট 1-এর মেইন উদ্দেশ্য। এটাই হচ্ছে আইডেন্টিফাই করা। ঠিক আছে? সো সো এইটা রিলেটেড আজকে আমরা শুরু করব। সো একটা জাস্ট আমরা একটু এক্সাম্পলটা দেখে নিই। ঠিক আছে? এখানে এক্সাম্পলটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে আপনার ব্যাপারে, হয়তো বলতে পারে যে হোয়াট ইজ ইউর নেম, গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম, এটা বলতে পারে, অথবা বলতে পারে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। ঠিক আছে? এভাবে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। অনেক টাইমে যেটা হয়, যখন প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ যখন বলা হয়, তখন কিন্তু নর্মালি যেটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টই করে থাকে আর কি, সেটা হচ্ছে যে তারা কিন্তু মানে এক কথায় যারা একটু এক্সপিরিয়েন্স স্টুডেন্ট,
তারা এই কাজগুলো করে থাকে, যে তারা কিন্তু বেসিক্যালি সে কি, তার নাম কি, সে কি করে, কোথায় থাকে, এটাই কিন্তু আর হয়তো বা হবিটাও হয়তো বা মানে এটার সাথে অ্যাড করে দিয়ে থাকে, ঠিক আছে। সো এটাই, আপনাকে যদি শুধু বলে প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ, তখন আপনি বাড়তি বলবেন। আর না হলে অনেক সময় যেটা করে যে হোয়াট ইজ ইউর নেম, ওয়ার আর ইউ ফ্রম, সো আর ইউ কারেন্টলি আ স্টুডেন্ট অর আর ইউ ওয়ার্কিং, এরকম টাইপ অফ কোশ্চেন করে থাকে। সো এটা ডিপেন্ড করে যে আসলে কী কোশ্চেন করবে আর কি। ওয়েট, সো এইখানে এগুলি নর্মালি কোশ্চেন করে, বা এরকম কোশ্চেন দু একটা ফ্যামিলি নিয়ে হয়তো বা কোশ্চেন করতে পারে, যে আপনার ফ্যামিলিতে কে কে আছে, কয়জন আছে, বা এরকম কিছু কোশ্চেন করতেই পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আপনাকে কিছু একটা স্পেসিফিক টপিকের উপরে বেস করে কিন্তু আপনাকে বেসিক্যালি একটা ওরা কোশ্চেন আস্ক করবে। যেমন এখানে কিন্তু সুইমিংটাকেই নিয়ে টপিকটা ধরেই কিন্তু এখানে কোশ্চেন আস্ক করা হয়েছে। যদি আমরা দেখি, দেখেন, ডিড ইউ লার্ন টু সুইম, ঠিক আছে, ডিড ইউ লার্ন টু সুইম ওয়েন ইউ আর আ চাইল্ড, একটা কোশ্চেন আমরা দেখলাম। তারপরে হাউ অফেন ডু ইউ গো সুইমিং, ঠিক আছে, এটাও ব্লিঙ্ক করতেছে ফর সাম রিজন। আচ্ছা, হাইলাইট করবে, ওকে। সো এখানেও দেখেন, হাউ অফেন ডু ইউ গো সুইমিং, হোয়াট প্লেসেস আর দেয়ার ফর সুইমিং, রাইট। এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের এখানকার টপিকটা হচ্ছে সুইমিং নিয়ে। সো এরকম ডিফারেন্ট টপিকের উপরে এমফেসিস দিয়ে ডে টু ডে লাইফে নর্মালি যেসব কথাবার্তা মানুষ বলে থাকে সেগুলোর উপরে বেস করেই কিন্তু আপনাকে কোশ্চেনটা আস্ক করা হবে। এই জন্য কিন্তু আজকের টপিকের আমাদের আজকের টপিকের নামটাই কিন্তু যে এভরিডে কোয়েশ্চেন স্পিক্স ন্যাচারালি, ঠিক আছে। সো এইটাই আর কি, যে আপনি কীভাবে ন্যাচারালি স্পিক করবেন, এটাই আজকের আমাদের টপিক। সো আমরা থিওরিতে যাব, জাস্ট আমি কোশ্চেনের একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের এই কোশ্চেনের স্যাম্পল কোশ্চেনটা বের করলাম আর কি। সো দেখেন এখানে কিন্তু যে ডিড ইউ লার্ন টু সুইম ওয়েন ইউ আর আ চাইল্ড, আপনি কি যখন ছোট ছিলেন তখন সাঁতার কাটা শিখেছিলেন, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে যে হাউ অফেন ডু ইউ গো সুইমিং, না আপনি এখন সচরাচর মানে কত বলা যায় যে আপনি কি প্রায় সুইমিংয়ে যান কিনা, ঠিক আছে। সো এটা যেমন একটা। তারপরে আপনাকে কি বলা হচ্ছে যে হোয়াট প্লেসেস আর দেয়ার ফর সুইমিং ওয়ার ইউ লিভ। আচ্ছা, এখানে একটা যে প্রবলেম স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে যে এমন হতে পারে যে আপনি যেখানে থাকেন সেখানে কিন্তু আসলে সুইমিংয়ের কোনো জায়গাই নেই, এমনও হতে পারেন যে আপনি সুইমিংই পারেন না, রাইট, হতে পারে। সো আমি সাজেস্ট করি কি যে পার্ট 1-এর ক্ষেত্রে আপনি যদি বানায়ও বলেন, এটা আপনার ফেভারে কাজ করবে, কারণ আপনি তো আইডিয়া, আপনি যদিও আপনি সুইমিংয়ে আপনি হয়তো সুইমিং করেননি বা শেখেননি, বাট আপনি তো কিছু একটা মানে আইডিয়া আপনি দিতে পারবেন, ঠিক আছে। মানুষ মনে করে যে আমার যেটা নিজের উত্তর সেটাই আমাকে দিতে হবে, না, আপনি যেই উত্তরই দেন না কেন তারা কখনোই কিন্তু মানে খোঁজ নিতে যাবে না যে আপনি সত্য বললেন নাকি মিথ্যা বললেন, না বানায় বললেন না গল্প বললেন, ঠিক আছে। এখানে জাস্ট কিন্তু আপনার স্পিকিংটা টেস্ট করা হচ্ছে। বাট হ্যাঁ, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি বলি মানে বানিয়ে বলার এবং মানে নিজের বাস্তব ঘটনা বলার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে যে আপনি যখন বানায় বলবেন তখন আপনার একটু ভেবে বানায় বলতে হবে, বাট আপনি যখন কোনো কিছু এক্সপিরিয়েন্স থেকে বলবেন তখন বলাটা মোস্ট অফ দ্য টাইম কিন্তু আপনার জন্য ইজি হতে পারে। বাট যে জিনিসটা হয় যে আপনি যখন বিশেষ করে আমি বলবো পার্ট 1-এ, পার্ট 3-তে যে আপনি না বলেন নো প্রবলেম, কারণ পার্ট 3-তে এমন কোশ্চেন করা হয় যেখানে বেসিক্যালি আপনাকে একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে বা ধীরে ধীরে উত্তর দিতে হবে, ঠিক আছে। একটু টাফ কোশ্চেন হবে, ঠিক আছে। আর এই পার্ট 1-এ কিন্তু আপনার এখানে ন্যাচারাল ডে টু ডে লাইফের যেহেতু কোশ্চেন করা হবে এবং ওরা যেহেতু টপিকের মধ্যেই থাকতে পছন্দ করে, তখন কিন্তু দেখা যায় যে আপনি যদি সবগুলো অ্যান্সারই না দেন তখন কিন্তু ব্যাপারটা কিন্তু মানে আপনার ফেভারে কাজ করবে না আর কি। আপনি যখন পর্যাপ্ত কথা বলবেন তখনই তো তারা আপনাকে ভালো মার্কিং করতে পারবে। আপনি যদি কথা কম বলেন, বেশি বলতে না পারেন,
তাহলে কিন্তু আপনার মার্ক কমে যাবে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল যদি দেই যে ডিড ইউ লার্ন টু সুইম ওয়েন ইউ আর চাইল্ড, যে নো আই ডিড নট, যে ওয়াই, বিকজ নো ওয়ান টট মি, শেষ কথা কিন্তু শেষ হয়ে গেল। হাউ অফেন ডু ইউ গো সুইমিং নাও, আই ডোন্ট সিন্স আই ক্যান সুইম, শেষ কথা শেষ। দেখেন আপনি কিন্তু বলছেন কম দেখে কিন্তু আপনি মানে আপনি, হ্যাঁ আপনার হয়তো এক্সপিরিয়েন্সটা নাই, বাট আপনার বলার টাইমে কিন্তু কমে যাচ্ছে অনেক বলাটা, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে, যদি এমন কোনো টপিক হয় যেটা ধরেন আপনি একবারে রিলেটিভ, এরকম সাধারণত হয় না মূলত, এবং আমাদের যে এক্সারসাইজগুলো আছে আর কি, অ্যাসাইনমেন্টগুলো যেগুলো দেওয়া হয় ওখানে আপনারা যে টপিকগুলো পাবেন সেগুলোই কিন্তু মানে টপিক কমন পাবেনই, বিশেষ করে পার্ট 1-এ, যেহেতু এটা এভরিডে ডে টু ডে লাইফের কথা বলা হচ্ছে। ফর এক্সাম্পল সাঁতার কাটা, এটা মানে মানুষের বলা যায় যে সাধারণভাবে মানুষ এগুলো নিয়ে গল্প করতে পারে, যে সাঁতার কাটা নিয়ে বা কোথাও ঘুরতে যাওয়া নিয়ে, ঠিক আছে? সো বা নিজের হোম টাউন নিয়ে বা নিজের ভালো লাগার যে হবিগুলো আছে সেগুলো নিয়ে, রাইট? সো এরকম কিন্তু 3টা জিনিস হতে পারে, মানে কয়েকটা জিনিস হতে পারে আর কি। সো এটাই আমি বলবো যে আপনি এমন না, আচ্ছা এখানে আবার আরেকটা ভুল যেটা স্টুডেন্টরা করে, আমার বিগত স্টুডেন্টের মধ্যে এরকম কয়েকজন ছিল, তারা হচ্ছে কি বলার উপরে, মানে বলা শুরু করেছে তো বলতেই আছে, ঠিক আছে, বলার উপরেই আছে, দেখা যাচ্ছে যে 4-5 সেন্টেন্স পার হয়ে গেছে। আমি বলবো 2 থেকে 3 সেন্টেন্স বলেন, এটা পার্ট 1-এর জন্য এনাফ। এখান থেকে আপনাকে ভালো পরিমাণে জাজ করা পসিবল যে আপনি কেমন ইংলিশ পারছেন পার্ট 1-এ, ঠিক আছে? আপনি যদি 1 লাইন বলেন তখন কিন্তু আসলে ব্যাপারটাকে আপনার এক্সামিনারের বলা যায় যে আপনাকে মার্কিং করতে কিন্তু তখন সে একটু ভাববে, ঠিক আছে? সে যদি পর্যাপ্ত অ্যান্সার পায় আপনার থেকে এইটা বোঝার জন্য যে আপনি ইংলিশটা বেসিক কমিউনিকেশন করতে পারেন ডে টু ডে লাইফের, তাহলে কিন্তু আপনার তখন আপনি মানে আপনাকে অবশ্যই ওভারঅল মার্কিং করা হবে পার্ট 1, 2, 3 মিলিয়ে, বাট পার্ট 1টা ভালো হলে সাধারণত গ্রেডটা বাড়ে, ঠিক আছে? এবং তাহলে আমি কিভাবে এনশিওর করব যে আমি পর্যাপ্ত পরিমাণে কথা বলতে পারছি, মানে আমি যে মানে এক্সামিনারকে বোঝাতে পারছি যে আমি আসলেও ডে টু ডে লাইফে, ঠিক আছে, আমি কমিউনিকেশনটা করতে পারি, আমি ভালো পারি, বা আমার কোনো সমস্যা হয় না, তো এটা বোঝানোর জন্য আমি বলবো 2 থেকে 3 সেন্টেন্স ইজ মোর দেন এনাফ। এর বেশি গেলে আসলে বেশি হয়ে যায়। কিছু কিছু আপনি 2টা সেন্টেন্সেও থামতে পারেন, কয়েক জায়গায় হয়তো 3 নম্বরে যেতে হতেও পারে, ঠিক আছে? আবার আপনি বেশি বলতে নিলে দেখা যাবে যে অনেক সময় এক্সামিনাররা আপনাকে থামাই দিবে। আর আরেকটা যেটা প্রবলেম হয় যে আপনি ডে টু ডে লাইফে বেশি বলতে গেলেও কিন্তু আপনার ভাবতে হবে এবং আপনি আটকে যাবেন। কারণ দেখেন, আপনি যদি বলেন যে ডিড ইউ লার্ন টু সুইম ওয়েন ইউ আর চাইল্ড, ইয়েস আই ওয়াজ টট হাউ টু সুইম বাই মাই ফাদার ওয়েন আই ওয়াজ 6 years old, and basically he wanted to make sure that if anything ever happens where I have to have the skill of swimming, then I'll be able to save myself. এই যে আমি একটা উত্তর দিলাম, দেখেন আমি কিন্তু টেকনিক্যালি 2টা সেন্টেন্স বললাম, হ্যাঁ একটু লম্বা সেন্টেন্স বলেছি, বাট ঠিকই কিন্তু 2টা সেন্টেন্স, ঠিক আছে? সো 2টা সেন্টেন্সে কিন্তু মোটামুটি একটা এস্টাবলিশ করা সম্ভব যে আপনার ইংলিশের অবস্থা কেমন। ওকে, সো এটা আমরা জাস্ট একটু এক্সাম্পল দেখলাম। এখন আমরা আমাদের থিওরিতে একটু ফিরে আসি, তারপর আমরা আবার কয়েকটা এক্সাম্পল দেখব এবং সেগুলোর অ্যান্সার দিব। ওকে, সো আজকে আমরা হচ্ছে পার্ট 1টা নিয়েই আচ্ছা। সো প্রথমেই যেটা আমাদের আসবে পার্ট 1-এ, সো বেসিক্যালি ইন্ট্রোডাকশন, ঠিক আছে? আপনাকে হয়তো বা জিজ্ঞেস করবে যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, হয়তো এটা বলবে, অথবা ভেঙে ভেঙে আপনাকে বলবে
হোয়াট ইজ ইয়োর নেম, ভাই আমার একটা হোয়াট কোশ্চেন আছে। আর ইউ ফ্রম। জি বলুন। পার্ট ওয়ানে কিভাবে অ্যান্সার দেওয়া লাগবে, কতটুকু অ্যান্সার দিতে হবে, এগুলো আমরা বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু বিষয় হচ্ছে আমরা যেমন আপনি অ্যান্সার করলেন স্পিকিং সেন্টেন্সে অ্যান্সারটা করলেন, হ্যাঁ এখন হচ্ছে আমাদের আমাদের তো এই ইমপ্রুভমেন্টের নাই যে আমরা ইংলিশে স্পিকিং বলবো, এটা তো আমাদের নাই। আমরা এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটাই আমরা গতকালকে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও এই ক্লাসে যেহেতু মানে আমরা মানে ওটা নিয়ে বলতেছি আর কি। আমাদের তো দিন শেষে স্ট্রাকচার তো বোঝা শেষ, রাইট? যে আমার কীরকমভাবে কোশ্চেন আসবে, কিভাবে আমার আহ, বলা যায় যে এই কীরকম টপিকে কিভাবে আমি কত সেন্টেন্সে অ্যান্সার দেবো, এটা মোটামুটি আইডিয়া দিলাম। আপনি যে কোশ্চেনটা করলেন সেটাই আমাদের মানে মেইন ফোকাস আর কি, কারণ দিন শেষে তো আপনার মানে আমি জাস্ট এক্সাম্পল দিলে তো হবে না, আপনাকে আমার গাইডলাইনটা দিতে হবে যেন আপনি প্র্যাকটিস করে সেই পর্যায়ে যেতে পারেন, রাইট? সো অবশ্যই আমরা এটা এটা নিয়ে আজকে ক্লাসে একটু পরেই আমাদের এই টপিকটা আসবে, ঠিক আছে? সো একটু হোল্ড করেন, আমি আপনাকে অ্যান্সারটা দিব। সো এটা আমরা ইন্ট্রোডাকশন হবে, তারপরে বেসিকলি 2-3 বলা যায় যে টপিকস। এখানে জাস্ট আমরা একটা টপিক দেখেছিলাম, যদিও কখনো বা 2-3টা টপিকের নিয়েও হয়তো বলতে পারে, ঠিক আছে? যে বেসিকলি এভরিডে টপিকস বলা যেতে পারে, ঠিক আছে? সো এখানে আপনাকে কোশ্চেন করতে পারে 3টা থেকে 4টা কোশ্চেন্স করতে পারে। আর বেসিকলি ইন্ট্রোডাকশনে আইদার আপনাকে দেখা যাবে যে কোশ্চেন করছে, তখন কোশ্চেন অনুযায়ী আপনি অ্যান্সার দিবে, রাইট? অ্যান্সার বাই কোশ্চেন একটা। আর আরেকটা হচ্ছে যদি বলে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন আপনাকে প্রায় আমি বলবো 50-60 সেকেন্ড, মানে প্রায় 1 মিনিটের মতন আপনি কথা বলার ট্রাই করবেন আর কি। বা এতক্ষণ না, আমি ভুল বললাম আসলে, 30-60 সেকেন্ডস, মানে 30 সেকেন্ড মিনিমাম রাখতে হবে। যে আপনি বললেন যে আপনি আপনার নাম কি, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, এটা বলতে গেলেই তো আমার এবং আপনার হোম টাউন কোথায় ধরেন, যদি মানে হোম টাউনের বাইরে থেকে থাকেন। সো এগুলো বলতে গেলে 30 সেকেন্ড অটোমেটিক হয়ে যায়, আসলে 30-40 সেকেন্ড ইজিলি হয়ে যায়। সো সেটা ইস্যু হবে না। ওকে, সো বেসিকলি এটা আমাদের পার্ট ওয়ানের স্ট্রাকচার। এবার আমরা কিছু কমন টপিকস দেখি, যেটা অবশ্যই মানে অ্যাসাইনমেন্টও আপনাদের এগুলা কম বেশি দেওয়া আছে, তারপরেও আমি এখানে লিস্ট করছি জিনিসটা। আচ্ছা, একটা আমার যেটা মনে পড়ে, একটা হচ্ছে হোম, অথবা বেসিকলি এটা কী বলা যায়, ফ্ল্যাট অ্যাকোমোডেশন ইজ দ্য রাইট ওয়ার্ড। আচ্ছা, অ্যাকোমোডেশন, রাইট, যে কোথায় থাকছেন, বা হোম টাউন নিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? সিটি নিয়ে জিজ্ঞেস করতে পারে, হবিস নিয়ে জিজ্ঞেস করতে পারে, ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করতে পারে, ফ্রেন্ডস নিয়ে জিজ্ঞেস করতে পারে, ফুড নিয়ে জিজ্ঞেস করতে পারে, তারপরে ফ্রেন্ডস নিয়ে জিজ্ঞেস করতে পারে, তারপরে স্পোর্টস নিয়ে জিজ্ঞেস করতে পারে, ট্রান্সপোর্ট একটা কমন টপিক, ট্রান্সপোর্ট। তারপরে হচ্ছে ডেইলি রুটিন হতে পারে, মানে এগুলো কমন আর কি, সেই জন্য আমি এগুলোকে লিস্ট করলাম। মোটামুটি এর মধ্যেই থাকে, দু একটা হয়তো এক্সট্রা হতে পারে, যেমন মেবি ইন্টারনেট নিয়ে হতে পারে, ইন্টারনেট বা কোথায় টেকনোলজি বলা যায়। সো আরেকটা হচ্ছে শপিংও হয়ে থাকে, রাইট? সো এখানে আমি কয়েকটা লিস্ট করলাম, মানে আমি বলবো যে 90% টাইম এগুলোই থাকে আর কি। ওকে, সো এইবার আমাদের প্রবলেমটা কি আমি বলি আপনাকে। প্রবলেমটা হচ্ছে আপনি যে বললেন যে কীভাবে ফ্লুয়েন্সিটা আনবেন, তাই না? এটাই তো মেইন প্রবলেম, কীভাবে ফ্লুয়েন্সিটা আনবেন, এটাই মেইন প্রবলেম। সো আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো, ডু ইউ লাইক কুকিং, আপনি কী উত্তর দিবেন?
আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ডু ইউ লাইক কুকিং, আপনি কি উত্তর দিবেন? মানে সাধারণত যেটা হয় স্টুডেন্টরা সিম্পল, মানে দেখা যাচ্ছে যে একে তো একটা মেন্টাল প্রেশার কাজ করে, সো দেখা যায় যে তারা বলতে যে হয়তো একটু ঘাবড়ে যেতে পারে, এবং ম্যাক্সিমাম টাইমেই যেটা তারা করে যে একটা এক লাইনে, আমি শুরুতেই যেটা বললাম এবং এটাই বারবার আসবে টেকনিক্যালি, যে আপনি পর্যাপ্ত বলবেন না, দেখা যায় ইয়েস আই লাইক কুকিং, শেষ শেষ, আপনি কিন্তু বলেই কিন্তু থেমে গেলেন। তো এটার আমরা একটা মানে আমরা আপনাকে একটা গাইডলাইন দিব যেটা প্র্যাকটিস করলে মোটামুটি এই টাইপ অফ কোশ্চেনগুলোকে আপনি ট্যাকেল করতে পারবেন, ঠিক আছে? সো যেমন আপনাকে যদি বলা হয় ডু ইউ লাইক কুকিং, তখন আপনি বলবেন ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং, স্পেশালি when my family members gather, sometimes my friends come over and I love to cook for them. It's a great way for me to experiment and come up with different cool dishes or meals, ঠিক আছে? সো ধরেন, সো এখানে দেখেন যে প্রথমে শুধু আপনি যদি বলেন ইয়েস আই লাইক কুকিং, তাহলে কিন্তু আপনার অ্যান্সার শেষ, তাহলে কিন্তু তার মানে আপনার কিন্তু মানে ইংলিশের রেঞ্জটা অত বেশি না। তো দেখেন আমি কি করলাম, প্রথমে আমি কিন্তু প্যারাফ্রেজ করলাম, আমি উত্তর দিলাম ঠিকই কিন্তু একটু প্যারাফ্রেজ করলাম। কিভাবে? যে আমাকে যখন বলা হলো যে ডু ইউ লাইক কুকিং, আমি কি উত্তর দিলাম? ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং, ঠিক আছে? সো দেখেন আমি কিন্তু বলতে পারতাম ইয়েস আই লাইক কুকিং, ঠিক আছে, আমি কিন্তু বলতে পারতাম, বাট আমি চেষ্টা করব এবং আপনাদেরও চেষ্টা থাকবে আপনার যে খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হবে, নট নেসেসারিলি, বাট আপনি যেন ক্লিয়ার আইডিয়াটা দিতে পারেন, এবং আপনি যখন কোয়েশ্চেন আপনাকে যেরকম করা হচ্ছে আপনি সেটাকে রিপিট করার টাইমে যখন একটু প্যারাফ্রেজ করে শব্দটাকে ঘুরিয়ে লিখবেন, তখন কিন্তু আপনার মার্কিংটা বাড়বে, হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ হিসাবে কিন্তু বাড়বে। আপনার মনে হতে পারে যে ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং তো খুবই স্বাভাবিক ভোকাবুলারি, ঠিক আছে, কমন, অত কঠিন কিছু না, বাট বিষয়টা হচ্ছে এইটাই যে আপনার কাছে তারা কিন্তু কঠিন কিছু চায় না, তারা চায় হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, ঠিক আছে? অনেকে মনে করে যে আমার বোধহয় খুব কঠিন কঠিন শব্দ বলতে হবে, অনেক টাইমে তারা দেখা যায় যে প্রপারলি জিনিসটাই বোঝেনি, ঠিক আছে? যেমন আমার এক স্টুডেন্ট গত ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে মানে রাইটিংয়ে এন্ডের জায়গায় টার্মিনেট লিখছে, ঠিক আছে, টু এন্ড বলতে সে বোঝাচ্ছে যে প্যারাগ্রাফটা সে শেষ করছে, বাট সে দেখা যাচ্ছে যে সে মানে অতিরিক্ত ভেবে সে ভাবলো আমার ভোকাবুলারি মার্ক তুলতে হবে, সে টু এন্ডের জায়গায় সে লিখলো টু টার্মিনেট। এন্ড আর টার্মিনেটের মানেটা কি? এক, হ্যাঁ এক হতে পারে, সেটা হচ্ছে যে এন্ড মানেও শেষ করা, টার্মিনেট মানেও শেষ করা, বাট এন্ড মানে হচ্ছে খতম করা, মানে একটা জিনিস শেষ হয়ে গেল, আর টার্মিনেট মানে একটা জিনিসকে মেরে ফেলা হলো বা শেষ করে সেটাকে উঠিয়ে ফেলা হলো বা সেটাকে মানে অস্তিত্ব নাই করে দেওয়া হলো, এরকম হচ্ছে টার্মিনেট। তো লেখার ক্ষেত্রে টার্মিনেট শব্দটা তো মানানসই না, সে কিন্তু শব্দটার মানেটা বোঝেনি, সে ভোকাবুলারি মার্ক বাড়বে সে এটা মনে করে সে কিন্তু এন্ডের জায়গায় সে টার্মিনেট লিখে দিয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা কি সেন্টেন্স কখনো মেরে ফেলতে পারি বা শেষ করে দিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারি? না, কোনো প্যারাগ্রাফ বা কোনো রচনা না। সো এটা কিন্তু রং, এই কনটেক্সটে রং। সো কিছু কিছু পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু শব্দের মানে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো মেইন পয়েন্ট হচ্ছে এটাই যে আপনি একটু ঘুরিয়ে বলবেন, সেম ওয়ার্ড ইউজ করার দরকার নাই। আমি বললাম ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং, when my family gathers I cook. কুকের জায়গায় আরও বেটার হবে যদি বলতাম প্রিপেয়ার দ্য মিলস ফর দেম, ঠিক আছে? I also experiment new dishes
বাই ইনভাইটিং মাই ফ্রেন্ডস। ঠিক আছে, সো দেখেন এখানে আমি কি করলাম, এবং এটার জন্য আপনাদের একটা ইয়াও দিয়ে দিব যে ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং। সো প্রথমে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, একটা বেসিক স্ট্রাকচার দিচ্ছি, পরে পরে না গেছে এখানে এখনই দিয়ে দিই, যেহেতু এরপরেই আমাদের এটাই আসবে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যে স্ট্রাকচারটা ফলো করব, এবং এটা মোটামুটি ফলো করলে দেখা যাবে যে আপনার কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সারই আপনি কিন্তু এই সিকোয়েন্সে ফেললে আপনি কিন্তু প্রপারলি অ্যান্সার করতে পারবেন। সো প্রথম আমার এই স্ট্রাকচারের প্রথম পার্ট কি, অ্যান্সারের প্রথম পার্ট হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। প্রথমে আমি কি করলাম, ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং, আমি বলে দিলাম হ্যাঁ আমি কুকিংটা আসলেও এনজয় করি। এবং বেস্ট প্যারাফ্রেজড, এক কথা আপনি যদি প্যারাফ্রেজিং করেন তাহলে আপনার মার্কটা কিন্তু বাড়বে। সো প্যারাফ্রেজ অবশ্যই করবেন। এবং এটা এখন কোশ্চেন আসতে পারে যে প্যারাফ্রেজ আমি কি করে করব। আর একটা জিনিস যেটা আমরা আগেই বলেছি আর কি, আপনারা যখন রাইটিংয়ে যাবেন, এবং রাইটিংটা খুব সম্ভবত এর পরেই করানো হবে আপনাদেরকে, রাইটিংয়ে যে জিনিসটা হয়, আপনার হয়তো এখন মনে হতে পারে যে আমার গ্রামারের সমস্যা, আমার ভোক্যাবুলারিতে সমস্যা, তাই না? তাহলে আমি এটা কিভাবে ঠিক করব? তো এটার উত্তর কিন্তু আপনার রাইটিংয়ের সাথে লিঙ্কড। আপনি যখন রাইটিংয়ের জন্য আপনি যখন গ্রামার পড়বেন, গ্রামার ঠিক করবেন, আপনার স্পিকিংয়ে গ্রামার ঠিক হয়ে যাবে। আপনি যখন রাইটিংয়ের জন্য ভোক্যাবুলারি শিখবেন, ভোক্যাবুলারি ঠিক করবেন, আপনার স্পিকিংয়ের জন্য ভোক্যাবুলারি ঠিক হয়ে যাবে। কারণ রাইটিংয়ে যে গ্রামার লাগে সেই গ্রামারটা স্পিকিংয়ে তার অর্ধেক লাগে আমি বলবো, ঠিক আছে, পুরোপুরি লাগে না। ঠিক আছে, এবং স্পিকিংয়ে যেহেতু অনেক টাইমে যারা নেটিভ স্পিকার তাদের ক্ষেত্রেও এটা হয় যে তারা কিন্তু সবসময় কিন্তু গ্রামার মেনটেন করে কিন্তু বলে না, যে কারণে স্পিকিংয়ে কিন্তু কিছু কিছু জায়গায় যে কিন্তু আপনি ছাড় পান গ্রামারে, যেটা হয়তো লিখিতভাবে আপনি হয়তো একই জিনিসটা লিখলে হয়তো আপনি মার্ক পেতেন না, বা হয়তো মানে মার্ক কাটতো আর কি। সো এটাই। সো গ্রামার বা ভোকাবুলারি নিয়ে যদি আপনাদের টেনশন থাকে, নো ওয়ারিজ, আপনারা জাস্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা আপনাদের প্রোগ্রেস ট্র্যাকার টুলটা খুব সম্ভবত দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনারা যদি ডে টু ডে যদি সেগুলো কমপ্লিট করেন, সেখানে কিন্তু মোটামুটি একটা ফুল আমি বলবো যে ফুল আইএলসের যেরকম টাইপ অফ ভোকাবুলারি লাগবে, যেভাবে আপনি মানে সিমিলার ওয়ার্ডস বা সিনোনিম ওয়ার্ডস, ঠিক আছে, এগুলো কিন্তু কভার হয়ে যাবে, যেটা দিয়ে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। সো আমার সাজেশন থাকবে আপনারা ডেইলি যে অ্যাসাইনমেন্টসগুলো দেওয়া হয়, মানে যেটা থাকে প্রোগ্রেস ট্র্যাকার টুলে, সেগুলো ট্রাই করেন। প্লাস আপনার হচ্ছে এই আপনার তো ক্লাসে তো আমরা দেখাচ্ছি, ঠিক আছে, এবং এটাই আর কি, যে আপনি যখন রাইটিংয়ের জন্য ক্লাস করবেন তখন অনেকটাই কিন্তু আপনার গ্রামারে এবং স্পিকিংয়ে কিন্তু কভার হয়ে যাবে। সো এখানে কিন্তু আসলে আমি বলবো ইয়ার কিছু নেই, কি বলে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই আর কি। আচ্ছা, নেক্সট আমরা বলতে পারি যে আপনি কারণ দেন, অথবা এটাকে আরেকটু ডিসক্রাইব করেন, অথবা এটাকে এক্সপ্লেইন করেন, ঠিক আছে। সো এইটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, রিজন, ডিসক্রাইব, এক্সপ্লেইন, এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, এক কথায় এটাকে আরেকটু সহজভাবে বললে আপনি এই উত্তরটাকে 3 ভাগে, আপনি যে কোনো, আমি বলবো শুধু এইটা না, যে কোনো পার্ট 1-এর কোয়েশ্চেনটাকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। মানে আপনার অ্যান্সারটাকে আপনি মানে বেসিক্যালি আপনার এই সেকেন্ড পার্টটাতে আপনি প্রথমে ডিরেক্ট অ্যান্সার দিলেন, এরপরে আপনি চাইলে 3টা অ্যাপ্রোচ নিতে পারেন, 3 ভাগে ভাগ না তো 3টে অ্যাপ্রোচ নিতে পারেন বেসিক্যালি। সো এই অ্যাপ্রোচটা নেবেন আপনি কীভাবে, ওয়াই, আপনি কেন কুকিং পছন্দ করেন সেটা আপনি বলতে পারেন, রাইট, যে ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং, it helps me experiment and come up with new dishes, I really enjoy my cooking। আপনি একটা কারণ দিলেন যে আপনার নতুন নতুন রান্নার রেসিপি বের করতে ভাল লাগে, নিজের মতন করে এক্সপেরিমেন্ট করতে, একটা জাস্ট বললাম আর কি, ঠিক আছে। সো এটা একটা। নেক্সট হচ্ছে হাউ হিসাবে আপনি বলতেন যে কিভাবে আপনি এনজয় করেন কুকিং, কিভাবে, তখন আপনি ধরেন বললেন ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং,
yes, it can take a lot of work, but the way I approach it, while I'm trying out new flavors, I'm doing this, doing that, and people are also excited to try out my new dishes. So after the cooking is finished and they try it out, and most of the time they love it. That's why I really enjoy it. মানে আপনি বলতেছেন কিভাবে কিভাবে আপনি এনজয় করেন, আপনি বলতেছেন যে আপনি এটা দিয়ে ওটা দিয়ে ট্রাই করেন, আপনি শেষ করেন, মানুষকে দেন, মানুষে খেয়ে ভালো লাগে, আপনার শুনে ভালো লাগে। সো এইভাবে কিভাবে মানে এইভাবে এইভাবে আপনার ভালো লাগে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আপনি, সো হাউ দিয়ে, একটা হচ্ছে ওয়াই দিয়ে আপনি অ্যান্সারটাকে বড় করতে পারেন, আরেকটা হচ্ছে হাউ দিয়ে বড় করতে পারেন, আরেকটা হচ্ছে ওয়েন দিয়ে বড় করতে পারেন। কখন? দেখেন আমি কিন্তু ওয়েনে চলে গেছি, রাইট? ওয়েন মাই ফ্যামিলি গ্যাদার্স, আমার পরিবার যখন এক জায়গায় হয়, একত্রিত হয়, আমি তাদের জন্য খাবার তৈরি করি, আই প্রিপেয়ার মিলস ফর দ্যাম, রাইট? এটা একটা। আপনি চাইলে এখানেও থেমে যেতে পারেন, তবে আমি বলবো যে আরেকটু যেতে পারেন। সেটা হচ্ছে আইদার আপনি এক্সাম্পল দিতে পারেন অথবা আপনি ডিটেল দিতে পারেন, ঠিক আছে? স্পেসিফিক ইনফরমেশন দিতে পারেন। সো হ্যাঁ, এই জায়গায় আমি একটু কম করেছি। সো আমি এখানে যেটা করেছি, আমি কিন্তু বেসিক্যালি না, টেকনিক্যালি আমি ডিটেল দিয়েছি, বাট আমি এটার সাথে আরেকটা, এখানে আই গেস ইনভাইটিং নিউ ফ্রেন্ডস, আমি নতুন জিনিস দিয়েছি। এটা আরেকটু বেটার হতো যদি আমি ফ্যামিলির কথা বলেই বলতাম যে আমি এক্সপেরিমেন্ট করে নতুন দেশে, অ্যান্ড মাই ফ্যামিলি জাজেস মাই কুকিং, ঠিক আছে? এবং আমার পরিবার আমার রান্নার জাজ করে, ঠিক আছে? তো এইটাই। সো এভাবে বললে আই গেস আর একটু বেটার হতো উপরে। So that I can get honest feedback from my family. হয়ে গেল, আর একটু বেটার হয়ে গেল। ওকে, ঠিক আছে। সো এইভাবে আপনারা, এবং যদি আমি এক্সাম্পল দিয়ে করতাম, তাহলে ব্যাপারটা এরকম হতে পারতো যে জাস্ট, আচ্ছা এটাকে আমি জাস্ট এটাকে ইয়া করি, এটা ছিল আমার ওয়েন দিয়ে, রাইট? এটা হচ্ছে ওয়েন দিয়ে। নেক্সট আমি লিখে লিখে আর একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি যেন আপনাদের জন্য ইজিয়ার হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের, আচ্ছা নেক্সট ওয়াই দিয়ে করি। আচ্ছা এটা হচ্ছে ওয়েন, আর এটা হচ্ছে ডিটেইল, ঠিক আছে? সো এটাকে যদি আরেকটা কপি করি, যদি আমি এখানে এক্সাম্পল দিতে পারতাম তাহলে এক্সাম্পলটাও দিতাম যে, ফর এক্সাম্পল আই কুকড, জাস্ট কথার কথা, কাচ্চি বিরিয়ানি for my cousins during Eid, ঠিক আছে? সো এটা একটা দিলাম, যে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম আর কি, যে গত ঈদে, আচ্ছা কুকটের জায়গায় আই গেস কুকড হয়, উইচ ইজ ফাইন, সমস্যা নেই, কারণ এখানে আমরা ভার্ব হিসেবে ইউজ করছি, আর আগে এটা ছিল হচ্ছে বেসিক্যালি আই গেস এখানে হচ্ছে ইয়া হিসাবে আইএনজি হয়ে, আচ্ছা যাই হোক। সো এভাবে আমরা দিতে পারি আর কি। নেক্সট হচ্ছে ওয়াই দিয়ে যদি ডিটেল দেই, ঠিক আছে? I am a master in the kitchen. I'm a master in the kitchen due to, আচ্ছা না, এটা রিজন হয় না প্রপার। এটা হইতে পারে যে
I really enjoy cooking. Why? কেন? I find it interesting how changing a single spice can have such an amazing variation on the flavor of the dish. যে আমি এনজয় করি কুকিং কেন, কারণ আমার কাছে ইন্টারেস্টিং লাগে যখন আমি একটা সামান্য একটা স্পাইস মানে সামান্য একটা মশলা যখন আমি বদলে দেই এবং এটার একটা আলাদা মানে একটা ডিশ হয়ে যায়, ঠিক আছে, একটু ডিফারেন্ট, একটু আলাদা ভেরিয়েশনের ফ্লেভারের, ঠিক আছে। এখন আমি ডিটেল দিতে পারি যে দিস helps me to come up with my own original recipes. সো এই যে আমি একটা করে স্পাইস পাল্টাই দিই, মশলা পাল্টে দিই, এটাতে একটা ডিফারেন্ট ডিশেরই একটা ডিফারেন্ট ভেরিয়েশন তৈরি হয়ে যায়। এটা আমাকে কিসে সাহায্য করে? আমার নিজের রেসিপি তৈরি করতে সাহায্য করে। সো এটা একটা ডিটেল, রাইট? এটা আমাদের ওয়াই ডিটেল হয়ে গেল। সেম ওয়েতে আমরা হচ্ছে ওয়াই এক্সাম্পল দেখব। এক্সাম্পল, সো এখানে আমি জাস্ট লাস্টের লাইনটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে, এবং আমি এখানে কি করব, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিব। ফর এক্সাম্পল, I found that adding black pepper instead of red chili pepper produces a different style of curry শেষ, এক্সাম্পল শেষ। during my last cooking, আচ্ছা বলা যেতে পারে ডিউরিং ঈদ, ডান, শেষ। সো দেখেন, সো আমরা কি করলাম, ওয়েন দিয়ে ডিটেল দিলাম, ওয়েন দিয়ে এক্সাম্পল দিলাম, ওয়াই দিয়ে ডিটেল দিলাম, ওয়াই দিয়ে এক্সাম্পল দিলাম, রাইট? এরপরে আমাদের কি বাকি আছে? হাউ। ওকে, সাধারণত ওয়েনটাই সবচেয়ে ইজি হয়ে থাকে এবং ওয়েনটা দিয়ে আপনি অনেকটা অ্যান্সার দেওয়া পসিবল, ঠিক আছে। তারপরে আমি হাউ এবং হাউ এর ডিটেল এবং এক্সাম্পল দুইটাই দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, সো এটা হবে হচ্ছে আমাদের হাউ। সো হাউ এ, ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং। I believe cooking is an art, so it makes me feel like an artist. Yes, I really enjoy cooking. হ্যাঁ, আমি রান্না করতে পছন্দ করি। I believe cooking is an art. আমি বিশ্বাস করি যে রান্না করাটা একটা, এটাকে কি বলা যায়, আর্টের বাংলা কি? আর্ট। আচ্ছা, সো ইট মেক্স মি ফিল লাইক অ্যান আর্টিস্ট। তো আমাকে নিজেকে একজন কারিগর মনে হয়, রাইট, একজন আর্টিস্ট মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমার এখন ডিটেল দিতে পারি যে this is
observable how different flavors come together in harmony in a well made dish. তো দেখেন আমি এখানে বললাম যে হ্যাঁ আমি কুকিং পছন্দ করি, এখন হাউ কিভাবে আমি পছন্দ করি, আমি বিশ্বাস করি যে কুকিং একটা আর্ট এবং আমার নিজেকে মনে হয় আমি আর্টিস্ট, তো এইভাবেই আমি পছন্দ করি আর কি। ঠিক আছে, যে আমার যে আর্টিস্ট নিজেকে মনে হয় এটা ভেবেই, ঠিক আছে, আমি এনজয় করি, এটা হচ্ছে হাউ। আরেকটা হচ্ছে ডিটেল দিলাম যে হ্যাঁ কিভাবে এটা দেখা যায় যে ডিফারেন্ট ফ্লেভার একসাথে চলে আসে একটা ভালো রান্না করা খাবারে, এটাই ডিটেল, ডান। ঠিক আছে, সো নেক্সট আমরা হাউ দিয়ে যদি এক্সাম্পল দিই, হাউ আর বেসিক্যালি এক্সাম্পল আর কিছুই না, আপনি জাস্ট একটা স্পেসিফিক ডিশের কথা উল্লেখ করে, সো এখানে আমি সেম রাখলাম, এখানে ফর এক্সাম্পলটার জায়গায় আমি জাস্ট দিব যে আচ্ছা না সরি এটা কপি করতে হবে, রাইট। সো এখানে আমি যেটা দিব, ফর এক্সাম্পল I got praised for my kachi biryani dish by my cousins last Eid. And it made me feel good about myself, বা শুধু আই গেস শুধু ফিল গুড লিখলে হতো। সো দেখেন যে আমি হাউ কিভাবে আমি এনজয় করি সেটা বললাম, তারপরে একটা এক্সাম্পল দিলাম, একটা ঘটনাকে কি বানিয়েছিলাম সেটা নিয়ে, এই ডান। সো দেখেন এই সিম্পল একটা ম্যাজিক ফর্মুলা বলা যেতে পারে আর কি, যে আপনি জাস্ট প্রথমে আপনাকে যে কোশ্চেন করা হবে ডিরেক্ট অ্যান্সার দিবেন, রিজন হয়তো আপনি এটার কারণ দিতে পারেন, এটাকে একটু ডিসক্রাইব করতে পারেন, মানে একটু কি বলা যায়, মানে সেটা নিয়ে একটু বলতে পারেন সেই বিষয়টা নিয়ে, অথবা সেটাকে ব্যাখ্যা করতে পারেন। ঠিক আছে, এই তিনভাবে বলা পসিবল। আচ্ছা, আর লাস্টে আপনি হচ্ছে আইদার এক্সাম্পল দিলেন অথবা ডিটেল দিলেন, এভাবে কিন্তু আপনার টপিকটা কিন্তু হয়ে গেল। এখন কম বেশি এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনার কাজে দিবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। আমরা এই সেম জিনিসটাকে যদি আমাদের এই যে আমরা এখানে যেটা এক্সাম্পলটা আগে দেখেছিলাম সেখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু দেখবেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে ওঠে। ডিড ইউ লার্ন টু সুইম ওয়েন ইউ আর আ চাইল্ড, রাইট? আপনাকে কোশ্চেন, আপনি কি ছোটোবেলায় সাঁতার কাটতে শিখেছিলেন, রাইট? সাঁতার শিখেছিলেন। সো ডিরেক্ট অ্যান্সার দিবেন, ইয়েস আই লার্নড হাউ টু সুইম, ইয়েস আই ওয়াজ টট হাউ টু সুইম when I was 5 years old. ঠিক আছে, সো আই গেস কোশ্চেনটাই এমন যেখানে টাইমের কথা বলা হচ্ছে, তো সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এটার ডিরেক্ট অ্যান্সারের সাথে যে হ্যাঁ ইয়েস আই ওয়াজ টট হাউ টু সুইম এভাবে বলতে পারেন। This is when I was 6 years old and I had visited my village. ওকে, সো যেটা বলছিলাম, সো দেখেন এটাকে আমি প্রথমে যে অ্যান্সারটা দিয়েছিলাম ওখানে মোটামুটি দুইটাকে ডিরেক্ট অ্যান্সার এবং ওয়েনটাকে এক করে ফেলছিলাম, বাট ভেঙে বলাটা হচ্ছে বেস্ট আর কি। সো ডিড ইউ লার্ন টু সুইম ওয়েন ইউ আর আ চাইল্ড, আপনি বলবেন ইয়েস আই ওয়াজ টট হাউ টু সুইম ওয়েন আই ওয়াজ আ চাইল্ড।
সো এখন আপনি ওয়েন দিতে পারেন, এটা যেহেতু একটা টাইমের বিষয় এখানে ওয়েন দেওয়াটা সবচেয়ে ভালো। ঠিক আছে, এটা কোশ্চেনের উপরে একটু ডিপেন্ড করে, সবসময় তো আর আপনার বেসিক্যালি নিজের মতন করে চুজ করা যায় না। এখানে কিন্তু যেহেতু মানে সময়ের কথাই উল্লেখ করা হচ্ছে যে আপনার ছোটোবেলার কথা, ওয়েন ইউর চাইল্ড, আপনি যখন ছোটো ছিলেন, রাইট? সো এই ক্ষেত্রে কিন্তু ওয়েনটা ব্যবহার করাটা হচ্ছে বেস্ট। সো আপনি বললেন this was during my this was when I was 6 years old. I went to my village and my father taught me, and my father was kind enough to show me how it's done. শেষ, ঠিক আছে? সো আমি যেটা করলাম, শুরুতে একটা নর্মাল অ্যান্সার দিলাম, ইয়েস আই ওয়াজ taught how to swim when I was a child, but during my childhood, ঠিক আছে? সো এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। তারপর আমি বলতেছি কি, আচ্ছা লিখে দিই তাহলে বোধহয় মেবি আপনাদের জন্য বেটার হবে বুঝতে। ইয়েস আই ওয়াজ টট হাউ টু সুইম ডিউরিং মাই চাইল্ডহুড। সো দিস ইজ আওয়ার ডিরেক্ট অ্যান্সার, রাইট? ডিরেক্ট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। নেক্সট, এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা আইদার ওয়াই, হাউ, ওয়েন, এখানে যেহেতু একটা টাইমের কথা কোশ্চেনে উল্লেখ আছে, সো ইটস বেস্ট টু গো উইথ ওয়েন। সো আমি এখন ওয়েন দিয়ে বলবো, আমি ডিরেক্ট ওয়েন দিয়েই শুরু করতে পারি। ওয়েন আই ওয়াজ 6 years old, my father showed me how it is done. এখন এখানে যেহেতু দেখা যাচ্ছে যে অলরেডি একটা টাইমের কথা বলা যাচ্ছে, এখানে টেকনিক্যালি এক্সাম্পলের কিছু নাই, যেহেতু এখানে কোশ্চেনটা আপনাকে স্পেসিফিক করা হয়েছে, রাইট? একটা স্পেসিফিক মানে হ্যাঁ না টাইপের কোশ্চেন করা হয়েছে আপনাকে, এবং এখানে একটা সময়ের কথা যেহেতু উল্লেখ আছে, এখানে এক্সাম্পল দিয়ে মানে এক্সাম্পল দেওয়াটা আসলে কঠিন। এখানে আপনি ডিটেল দেওয়াটাই আসলে সবচেয়ে বেস্ট। এটা আপনি যত প্র্যাকটিস করবেন তখন আপনি অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আমার কোনটাতে কীরকম অ্যান্সার করা উচিত, ঠিক আছে? সো এখানে ওয়েন বলা হলো। এবার আমি কী করবো, এখানে যেহেতু এক্সাম্পল দেওয়ার জায়গাটা কম, এক্সাম্পলটা মেক সেন্স করে না, সো আমি একটা ডিটেল অ্যাড করবো। We went to our village where he guided me with a tutorial in our family pond. So দেখেন কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল, রাইট? যে হ্যাঁ এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সারটা, ইয়েস আই ওয়াজ টট হাউ টু সুইম ডিউরিং মাই চাইল্ডহুড। হ্যাঁ, আমাকে ছোটো থাকতে শেখানো হয়েছিল কিভাবে সাঁতার কাটতে হয়। আমি যখন 6 বছর ছিলাম আমার বাবা আমাকে দেখেছিল কিভাবে সেটা করতে হয়। আমরা আমাদের গ্রামের বাড়ি যাই, যেখানে সে আমাকে মানে কথায় টিউটোরিয়াল দেয় আর কি, আমাদের পারিবারিক পুকুরে। সো এটা হচ্ছে একটা অ্যান্সার, ঠিক আছে? সো এইভাবে দেখেন আপনি কিন্তু যে কোনো কোশ্চেন কিন্তু, এবং হাউ অফেন ডু ইউ গো সুইমিং নাও। সো এখানে যদি বলেন যে আই ইউজুয়ালি গো সুইমিং ওয়ান্স আ মান্থ, এইবার আপনি কিন্তু বলতে পারেন কোথায়, ওয়্যার, ঠিক আছে? এখানে কিন্তু আপনি বলতে পারেন ওয়্যার। এখানে কি আমরা ওয়্যার উল্লেখ করছিলাম? আচ্ছা, এখানে একটা জিনিস মিস গেছে, এটা ওয়্যারটা মিস গেছে। আই গেস ডিসক্রাইবের মধ্যে ওয়্যারটা পড়ে যায়, সো ওয়্যারটাও এখানে অ্যাড হতে পারে, ঠিক আছে? হাউ বা ওয়্যার দুইটাই আসলে চলে, দুইটার ক্ষেত্রেই ডিসক্রাইব ইউজ করা যায় আর কি। আচ্ছা, সো এখন আমি বলবো যে ওয়্যার কোথায়, ঠিক আছে? সো আমি যেটা বলছিলাম যে আই ইউজুয়ালি গো সুইমিং ওয়ান্স আ মান্থ। I buy a ticket in our local swimming pool where I am granted access for 1 hour
I usually visit with my friends and we enjoy swimming and it is a lot of fun. সো দেখেন আমি প্রথমে বললাম যে হ্যাঁ আমি মাসে একবার যাই, আমি মাসে একবার আমার সাঁতার কাটা হয়। তারপরে বললাম কোথায় সাঁতার কাটা হয়, রাইট? মানে ডিসক্রাইব করছি আমি, ঠিক আছে? সেটা কোথায় আমি বললাম যে হচ্ছে একটা মানে লোকাল সুইমিং পুল আছে, সেখানে টিকিট কাটতে হয়, আমাকে 1 ঘন্টার অ্যাক্সেস দেওয়া হয়, 1 ঘন্টা আমি সাঁতার কাটতে পারবো। সো আমি আমার বন্ধুদের সাথে নিয়ে যাই এবং আমাদের খুব ভালো সময় কাটে, শেষ, সাঁতার কেটে শেষ। সো এই সেম জিনিসে কিন্তু পুরোটাকে সব কোশ্চেনের অ্যান্সারগুলোকে ফেলা যায়, রাইট? সো এভাবে আপনি নিজেও ট্রাই করে দেখবেন। আমি একটা মানে বলা যায় যে আপনাদের একটা মানে অনেক কয়টাই এক্সাম্পল দিলাম, রাইট? এগুলো কিন্তু বলা যায় যে এভাবে আপনি অ্যান্সার করলে আপনার রাইট অ্যান্সার আপনি করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি কিভাবে অ্যান্সার করবেন? আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো, জি ভাই। হ্যাঁ। সো দেখেন আপনি আসলে যেই কোয়েশ্চেনই আপনাকে করানো হয় না কেন, আপনি কিন্তু এই সেম ফর্মুলার মধ্যে ফেলে কিন্তু আপনি যে কোনো অ্যান্সার কিন্তু ক্রাফট করতে পারবেন, নিজে বের করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনি নিজে প্র্যাকটিস করবেন। পার্ট 1টা কোনো ইস্যুই না। পার্ট 1টা নর্মালি স্টুডেন্টরা এমনি, সত্যি কথা বলতে কি সবাই কিন্তু এই ফর্মুলা ফলো করে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? ফর্মুলাটা নিয়ে আসছি কেন, আমি মানে আমার নিজের টাইমে যখন আমি আইএলটিএস দিই তখনও তো ফর্মুলা মানে আমি জানতাম না। তো আমার স্পিকিংটা যেহেতু আমি পারতাম এই জন্য আমার সমস্যা হয়নি। বাট আমি পরবর্তীতে যখন আমি নিজে যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, তখন যখন ইউনিভার্সিটির কোর্সের জন্য যখন আমাকে ডিফারেন্ট ইন্টারভিউ বা এগুলোর ক্ষেত্রে যখন দেখতে হয়, আবার তখন স্টুডেন্টও পড়াতাম, তখন আমার আইএলটিএস ব্যাচ ছিল, তখনও দেখা গেছে যে তখন আমার নিজের স্টাডি করতে হয় আর কি, বের করার জন্য যে কীভাবে আমি স্টুডেন্টদের জন্য ইজি করতে পারি জিনিসটা। সো দেখেন এইটা ফলো করলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। ভাবার যে মানুষের যে চিন্তা করার যে মানে চিন্তা করতে যে মানুষ প্যানিক করে যে আমি কী বলবো, সেই জিনিসটা কিন্তু অনেকটা এই ফর্মুলা দিয়ে কিন্তু একটা স্ট্রাকচারে নিয়ে আসা যায়, যেখানে আপনি মানে একটা উত্তরে আপনি পৌঁছাবেনই। হ্যাঁ, আপনি কীরকম ভোকাবুলারি ইউজ করলেন, গ্রামারটা কেমন করলেন, এটা প্র্যাকটিসের সাথে ইমপ্রুভ হবে অবশ্যই। বাট আপনি যদি আটকেও বলেন, ভুল গ্রামারেও বলেন, আপনি এটা ফলো করলে আপনি রাইট অ্যান্সারই দিতে পারবেন, যদি কোশ্চেনটা ঠিক মতন শুনে থাকেন আর কি, ঠিক আছে? এবং যদি কোশ্চেনটা না শুনে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে কুড ইউ প্লিজ রিপিট ওয়ান্স মোর, কুড ইউ প্লিজ রিপিট এগেন, আই ডোন্ট রিয়েলি ক্যাচ ইউ, বা তো মানে এভাবে তাকে বলবেন রিপিট করতে, তাহলে আপনি বুঝতে পারবেন। অনেকে মনে করে যে মানে হাই আমি তো ঠিক মতন শুনিনি, ঠিক আছে, তাকে তো বলাও যাচ্ছে না, আচ্ছা আমি একটা অ্যান্সার দিই না, এটা করতে যাবে না। ভুল অ্যান্সার দিলে আপনার মার্ক যাবে। আপনি যদি রিপিট করতে বলেন তাকে, আপনার কিন্তু মার্ক যাবে না, ঠিক আছে? সো সেফ থাকা ভালো, আপনি রিপিট করতে বলবেন, আপনি সেফ সাইডে থাকবেন আর কি, ঠিক আছে? সো এভাবে বেসিক্যালি আমরা ট্রাই করব, এবং এই সেম ফর্মুলা আপনি যে কোনো জিনিসেই অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তারপরেও আমি যে কাজটা করব, এটা আপনারা তো অবশ্যই আজকে স্পিকিংটা আপনাদের এখন আমরা শুরু করব আর কি। আমাদের পার্ট 1টা শেষ, পার্ট 1-এ আর কিছু নাই, পার্ট 1 হচ্ছে ইজি, ঠিক আছে? পার্ট 1-এ কিন্তু মার্ক তোলাটা সবচেয়ে সহজ। সো এই ফর্মুলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এইটার উপরে বিভিন্ন টপিক আপনি নিজে প্র্যাকটিস করে নিজেই দেখবেন যে কীভাবে অ্যান্সারটা সাজালে, ঠিক আছে, এবং কোনটার ক্ষেত্রে আমার ওয়াই দিয়ে অ্যান্সার করতে হবে, কোনটার ক্ষেত্রে হাউ, কোনটার ক্ষেত্রে ওয়্যার, কোনটার ক্ষেত্রে ওয়েন, এই জিনিসটা আপনি নিজে ট্রাই করে দেখে কিন্তু আপনি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমি কম বেশি কয়েকটা উদাহরণ দিলাম, এটা থেকে অনেকটা আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে যদি কোথাও কমতি থাকে, আমি আপনাদের জন্য একটা শর্ট, জাস্ট কিছুই না, জাস্ট একটা এক্সাম্পল, একটা শর্ট পিডিএফ দিব আর কি, এটা আপনারা পাবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? সেখানে এই পার্ট 1টাকে আরেকটু মানে আরও অনেক এক্সাম্পল দিয়ে আমি মানে ব্রেকডাউন করে দিব আর কি আপনাদের জন্য।
তাহলে আপনারা আর একটু বেটার আইডিয়া পাবেন, ঠিক আছে? সো এখন আমি যদি বারবার এক্সাম্পল দিই, আসলে এক্সাম্পলে তো শেষ নাই, টপিক তো অহরহ, মানে মানে